আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে তো প্রতিদিন দিনের ব্লগ আপলোড করা হয়, তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার রাতের ব্লগ। আজকে কোনো এক কাজের জন্য বাহিরে গেছিলাম, বাহির থেকে এসে দেখেন বাসার কি অবস্থা। তারপরে রান্না করতে হবে, রাত বেজে গেছে 9টা। আমি তাড়াতাড়ি করতেছি যে অনেক রাত হয়ে গেছে, রান্না করব, খাবো, কখন ঘুমাবো, কখন কাল সকালে আমার মেয়ের আবার স্কুলে পরীক্ষা আছে। আর কপাল গুনে দেখেন এমন একটা জায়গায় থাকি, পানির অবস্থা এত খারাপ, পানি এখানকার পানি দেখলে আপনাদেরই মাথা ঘুরে যাবে। তারপরেও আমাদের বাসাওয়ালা বলে এখানকার পানি নাকি অনেক ভালো। আমি আপনাদেরকে দেখাই এই পানিটাকে যদি ভালো বলা হয় তাহলে খারাপ কোন পানিটা। দাঁড়ান আপনাদেরকে খুব কাছ থেকে আমি দেখাচ্ছি, আপনারা দেখে বলেন তো এই পানিটা কি ভালো। আমি তো আপনাদের চোখের সামনে এই ট্যাঙ্কি থেকে নিয়ে দেখাচ্ছি। তারপরেও কর্মক্ষেত্রে আমাদের অনেক জায়গায় যেতে হয়, অনেকের সাথে মিশতে হয়, অনেকখানে থাকতে হয়, অনেক পরিবেশে তাল মিলিয়ে চলতে হয়। তাই এখানে এই খারাপ পানি আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে, কিছু করার নেই। এই পানিগুলোই আমাদেরকে খেতে হয়। ডাইরেক্ট পানির সিস্টেম আছে কিন্তু ওরা পানি দিতে চায় না। পানি নিতে গেলে হাজার ধরনের কথা শোনায়। সব বাড়িওয়ালা একরকম না, তবে এনারা একটু ব্যতিক্রম। তাড়াতাড়ি করে আমি ভাত বসিয়ে দিচ্ছি, কারণ আজকে সকাল থেকে কারেন্ট ছিল না। এখন যখন কারেন্ট এসছে, কারেন্টের আবার ভোল্টেজ অনেক বেশি কম। এখন আমাকে কাজ করতে হবে, সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে ছোট মেয়েটাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আজকে বাহির থেকে ঘুরে আসার পর দেখেন বাসাটা কি পরিমাণে এলোমেলো হয়ে আছে। এখন আমি তাড়াতাড়ি করে বাসাটা গুছিয়ে নেব। কাপড় চোপড়গুলো সব রোদে দিয়ে গেছিলাম, তুলে নিয়ে আসছি। আসার পর এখনো গোছানো হয়নি, সেগুলো গুছিয়ে নিচ্ছি। পানি খারাপ জন্য কোনো কাপড় চোপড় আমার ভালো থাকে না, কাপড়গুলো টিকতেছে না, একদম রং থাকে না। 2-4 দিন পর কাপড়গুলো একদম দেখতে কেমন জানি হয়ে যায়। ছেঁড়া কাপড় পরে থাকা ভালো, তারপরেও যদি কাপড়ের মধ্যে দাগ আর মরা মরা লাগে দেখতে, সে কাপড় পরে আসলে থাকা যায় না। পানির কারণে আমার কাপড় ধোয়ার প্রতি রুচি নষ্ট হয়ে গেছে। মনে হয় না ধোয়া কাপড় পরাই ভালো, কাপড় ধুতেই ইচ্ছে করে না। দেখেন সাদা গেঞ্জিগুলোর কি অবস্থা, দেখেই বুঝতে পারতেছেন কাপড়ের কি অবস্থা। এমন একটা অনুন্নত জায়গায় থাকে, পানির কোনো ভালো ব্যবস্থা নেই। আর এখানে দেখেন পুরো ঘরের মেঝেতে খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। ছোট বাচ্চা থাকলে বাসাগুলো মনে হয় এরকমই অগোছালো হয়ে থাকে। সবকিছু সারাদিন পর আমাকে আবার এরকম করে ব্যাগ হাতে নিয়ে খেলনা গোছাতে হয়। যদিও একা রিল্যাক্সে কাজ করতে পারতাম তবে ভালো লাগতো, কিন্তু কাজ করার ফাঁকে দেখেন ছোট বাচ্চা কোলে এসে বসে থাকে, কান্না করে, কোলে নিয়েই কাজ করতে হয়। কখনো কখনো তো বাচ্চা কোলে নিয়েই আমাকে ছাদে যেতে হয়, এক হাত দিয়ে কোলে ধরে থেকে এক হাত দিয়ে কাপড় লাড়তে হয়, কারণ বড় মেয়ে আমার স্কুলে চলে যায়। মেয়েরা বড় হয়ে গেলে দেখেন কতটা মায়ের উপকার করে। আমার ছোট মেয়েটা ঘর গোছাচ্ছে, ঘর মুছে দিচ্ছে, তারপরে দেখেন আমার হাতে হাতে সব কাজ করে দেয়। এজন্য হলেও একটু আমি রক্ষা পাই। রাতে ঘর গুছিয়ে রাখলে অবশ্য একদিক দিয়ে ভালোই হয়, সকালবেলা উঠে আর ঘর গোছানোর চাপ কম থাকে। সকালবেলা ছোট মেয়েটাকে নিয়ে আমার অনেক ব্যস্ত থাকতে হয়। সকালবেলা আমার হাজবেন্ড অফিসে চলে যায়, আমার বড় মেয়ে স্কুলে চলে যায়, আমাকেও অবশ্য রাখিয়ে আসতে হয় স্কুলে মাঝে মাঝে। এর ফাঁকে একা একা ছোট মেয়েটাকে নিয়ে বাসার সব কাজ করতে হয়। তাহলে বোঝেন ছোট মানুষ কতটা বিরক্ত করে আমাকে। আর বিপদের সময় তো মানুষ চেনা যায়, জানিনি বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না। ছোট বাচ্চা, বড় বাচ্চা, হাজবেন্ড নিয়েই জীবন পার করতেছি। আমার মতো যারা একা একা জীবনযাপন করতেছেন তারাই বুঝবেন আমার দুঃখটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।